ওকে স্টুডেন্টস, আজকে আমরা ফাউন্ডেশনের যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 9 বায়োলজি থেকে সেল। সেল টপিকটা ডিসকাস করতে গেলে যে জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা লিভিং অর্গানিজমস এর মধ্যে সেলের ইম্পর্টেন্সটা কোথায়। তার আগে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নামটা, সেই জায়গা থেকে কিন্তু আমি আমার ডিসকাশনটা স্টার্ট করব যে সেল দ্য ইউনিট অফ লাইফ। একটা সেলকে আমরা ইউনিট অফ লাইফ কেন বলছি? প্রথমত লাইফের সাথে সেলের কনসেপ্টটা ঠিক কোথায় গিয়ে মিলছে সেটা আমাদের বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে যখন আজকে আমি লাইফের কথা বলছি, একটা লিভিং অর্গানিজমস এর কথা বলছি, যে জিনিসটা সবার ফার্স্টে আমাদের মাথায় স্ট্রাইক করা উচিত যে লিভিং অর্গানিজম আর নন লিভিং বিইংস এর মধ্যে পার্থক্যটা আজকে কোথায়, সেটা যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে কিন্তু এই কনসেপ্টটা অনেকটা কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। সেটা কি? যে একটা লিভিং অর্গানিজমস আর নন লিভিং অর্গানিজমের মধ্যে বা নন লিভিং বিইং এর মধ্যে আমি যদি তোমাকে ডিফারেন্সটা জিজ্ঞেস করি, তুমি আমাকে প্রথমেই উত্তর দেবে যে লিভিং অর্গানিজমস এর মধ্যে গ্রোথ হয়, নন লিভিং অর্গানিজমস এর মধ্যে গ্রোথ হয় না। এই ডিফারেন্সটার কনসেপ্টটা কোথা থেকে আসছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যে বলছি যে লিভিং অর্গানিজমস এ গ্রোথ হয়, তো নন লিভিং অর্গানিজমস এ কি গ্রোথ হয় না? অবশ্যই হয়। একটা ক্রিস্টালকে কনসিডার করে নাও, একটা ক্রিস্টালকে যখন তুমি কনসিডার করছো তখন সেই ক্রিস্টালের মধ্যেও কিন্তু গ্রোথ হচ্ছে। কিন্তু লিভিং অর্গানিজমস এর গ্রোথ আর নন লিভিং অর্গানিজমস এর গ্রোথের মধ্যে ডিফারেন্সটা কোথায়? লিভিং অর্গানিজমস এর গ্রোথ হয় ফ্রম ইনসাইড, ভেতরে ডিপোজিশন অফ ম্যাটেরিয়ালস হয়, আর নন লিভিং অর্গানিজমস এর গ্রোথ হয় বাই ডিপোজিশন অফ ম্যাটেরিয়ালস ফ্রম আউটসাইড। তাহলে এটা কিন্তু বেসিক ডিফারেন্স। তাই গ্রোথকে আমরা কিন্তু বলতে পারি না যে ইট ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। এবার তুমি আমাকে সেকেন্ড পয়েন্ট হিসেবে কি বলতে পারো? যে গ্রোথ যদি না হয় তাহলে রিপ্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার অফ লাইফ। আমি তার উত্তরে তোমায় বলবো না, রিপ্রোডাকশনও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার নয়। কেন? কারণ তুমি যদি খুব ভালোভাবে এটাকে অবজার্ভ করার চেষ্টা করো যে এটা সত্যি যে নন লিভিং অর্গানিজমস রিপ্রোডিউস করতে পারে, নন লিভিং বিইংস কিন্তু আজকে রিপ্রোডিউস করতে পারছে না, কিন্তু তাই বলে সব লিভিং অর্গানিজমস কে রিপ্রোডিউস করতে পারছে, অল লিভিং অর্গানিজমস কে ফার্টাইল, সেটা কিন্তু নয়। তার মানে তুমি যদি রিপ্রোডিউস কেউ করতে পারে তাকে লিভিং অর্গানিজমস বলছো, দ্যাট ইজ ফাইন। বাট কেউ যদি রিপ্রোডিউস না করতে পারে তাকে তুমি হুট করে এটা বলে দিতে পারো না যে এটা নন লিভিং অবজেক্ট। সেটা নট ট্রু। হতে পারে সে লিভিং অর্গানিজমস বাট ইজ নট কেপেবল টু রিপ্রোডিউস। তার মানে এই পয়েন্ট নাম্বার 2 আমি যেটা বললাম রিপ্রোডাকশন, সেটাকেও কিন্তু তুমি এই ক্যাটাগরির আন্ডারে আনতে পারছো না। ইজ ইট ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 3 তে। তাহলে প্রশ্নটা থেকে যাচ্ছে যে তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লাইফটা কি? এই জায়গায় কিন্তু সেলের সাথে লাইফের একটা লিংক রয়েছে। এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা লিভিং অর্গানিজমসকে লিভিং বলছি সে সেল দিয়ে তৈরি বলে। একটা লিভিং অর্গানিজমসকে লিভিং বলছি কারণ সে সেল দিয়ে তৈরি। নন লিভিং সাবস্টেন্সেস সেল দিয়ে তৈরি নয়। দ্যাট ইজ দ্য বেসিক থিং যেটা আমাদের বুঝতে হবে। নন লিভিং অবজেক্ট কিন্তু সেল দিয়ে তৈরি নয়, আর লিভিং অর্গানিজমস কিন্তু সেল দিয়ে তৈরি। তাই আমরা বলছি সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ। কিরকম ইউনিট? স্ট্রাকচারাল ইউনিট। কিরকম ইউনিট? ফাংশনাল ইউনিট। এই স্ট্রাকচারাল ইউনিট কি আর ফাংশনাল ইউনিট কি? স্ট্রাকচারাল ইউনিট আমি যদি তোমায় বোঝাতে চাই তাহলে তুমি ভেবে নাও যে প্রত্যেকটা অর্গানিজমের বডি হচ্ছে একটা বিল্ডিং। এবার একটা বিল্ডিং এর সাথে যদি তুমি কম্পেয়ার করো, একটা বিল্ডিং কি দিয়ে তৈরি হয়? একটা বিল্ডিং তৈরি হয় হচ্ছে তোমার ব্রিক দিয়ে, সিমেন্ট দিয়ে। এই যে প্রত্যেকটা ব্রিক, যে ব্লক দিয়ে তুমি আলটিমেটলি বাড়িটা তৈরি করেছো, তেমনি অতগুলো সেল দিয়ে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ সেল দিয়ে কিন্তু আজকে আমাদের বডিটা তৈরি। কিছু অর্গানিজমে তুমি কি দেখতে পাবে? কিছু অর্গানিজমে তুমি দেখতে পাবে যে একটা সেল মানে একটা অর্গানিজম, কিছু অর্গানিজমে দেখতে পাবে ফিউ সেল মানে একটা অর্গানিজম, কিছু অর্গানিজমে দেখতে পাবে হিউজ নাম্বার অফ সেলস মানে একটা অর্গানিজম। বাট দ্যাট doesn't actually change the scenario. What is the basic thing which we have to understand is that যে কোনো লিভিং অর্গানিজমস কিন্তু আজকে সেল দিয়ে তৈরি। হতে পারে অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি হয়েছে, হতে পারে অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি হয়েছে, হতে পারে অনেকগুলো অর্গান মিলে তৈরি হয় অর্গান সিস্টেম,
আবার অনেকগুলো অর্গান সিস্টেম নিয়ে কিন্তু আমাদের এই হিউম্যান বডি তৈরি হয়েছে। কিন্তু বেসিক্যালি আজকে হিউম্যান বডি বলো, বা একটা ডগ বলো, বা একটা ক্যাট বলো, বা একটা মসকিউটো বলো, বা একটা ব্যাকটেরিয়া বা প্লান্ট বলো, সবাই কিন্তু সেল দিয়ে তৈরি। দ্যাট ইজ ওয়াই দে আর দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। এবার ফাংশনাল ইউনিট আমি কেন বলছি? ফাংশনাল ইউনিট বলার কারণ এটাই যে আমাদের বডির যা যা ফাংশনস রয়েছে সেগুলো কিন্তু সেলই কোঅর্ডিনেট করে অ্যাক্টিভেট বা পারফর্ম করছে। সেলের মধ্যেই কিন্তু সেই ফাংশনস গুলো পারফর্ম হচ্ছে। কিছু বেসিক ফাংশন আছে যেটা সমস্ত সেলে হয়, কিছু স্পেসিফিক ফাংশন আছে যেগুলো কিছু পার্টিকুলার টাইপ অফ সেলে হয়। তাহলে প্রত্যেকটা সেলের কিছু বেসিক ফাংশন আছে আর কিছু স্পেশালাইজড ফাংশন আছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য। এবার তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, কি সেই প্রশ্ন? তুমি প্রশ্ন করলে যে একটা মানুষ যখন মরে যাচ্ছে, একটা পার্সন যখন মরে যাচ্ছে, তখন সেই মৃত ব্যক্তিটার বডিটাও তো সেল দিয়ে তৈরি, তাহলে তখনও কি সে লিভিং? না। তার মানে সেলের থেকেও ওয়ান স্টেপ আহেড গিয়ে আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে, একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লাইফ রয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমাদের যে বডি রয়েছে তার একটা কনসিয়াসনেস রয়েছে। কনসিয়াসনেস কি? যে আমাদের চারপাশে কি 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 হচ্ছে সেগুলো আমরা রিয়েলাইজ করতে পারছি, সেগুলো আমরা ফিল করতে পারছি। হয়তো কিছু ক্ষেত্রে আমরা রেসপন্স করতে পারছি, কিছু ক্ষেত্রে আমরা রেসপন্স করতে পারছি না, বাট দ্য ফ্যাক্ট উইচ আই এম টকিং অ্যাবাউট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? যে আজকে যাই হয়ে যাক না কেন, আজকে যাই হয়ে যাক না কেন, কনসিয়াসনেস কিন্তু লিভিং অর্গানিজমস এর মধ্যে থাকতে হবে। সে সেল দিয়ে তৈরি হতে পারে, কিন্তু তাকে লিভিং অবস্থায় থাকতে হলে তার মধ্যে কনসিয়াসনেস থাকতে হবে। সে যদি কনসিয়াসনেস হারিয়ে ফেলে, বেসিক্যালি এখানে আনকনসিয়াস সাবকনসিয়াস এই ব্যাপারে আসছি না, আমি বলতে চাইছি সে যদি তার চারপাশে কি হচ্ছে সেটা ফিলই না করতে পারে, সে কিন্তু আলটিমেটলি কিন্তু মারা যায়। So that is the concept of life, that is the concept of cell with life, and how life and death and living and non living এর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা আজকের ক্লাসে এই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। যে সিলেবাস আমরা এই চ্যাপ্টারটায় যে সব টপিক নিয়ে ডিল করব সেটা হচ্ছে সেল থিওরি, ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক সেল এবং তাদের যে যে কম্পোনেন্টস গুলো রয়েছে, এছাড়াও ফ্লুইড মোজাইক মডেল এবং প্লান্ট এন্ড অ্যানিমাল সেল নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। এই বেসিক জায়গাটা যদি তোমরা বুঝে নিতে পারো, তোমরা অনেক কিন্তু কনসেপ্টটার অনেক ডেপথে চলে যাবে এবং দ্যাট উইল রিয়েলি হেল্প ইন ফিউচার ফর স্টাডিং বায়োলজি। চলে আসছি আমরা ফার্স্টেই যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, যেটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম। এবার কথা হচ্ছে সেলকে ফার্স্ট কে অবজার্ভ করেছিল। সেল খুবই ছোট হয়। সেলকে অবজার্ভ যে ফার্স্ট করেছিলেন তিনি হচ্ছেন রবার্ট হুক। রবার্ট হুক অ্যাকচুয়ালি কর্কের মধ্যে এই সেলগুলোকে দেখেছিলেন, কর্ক সেলকে অবজার্ভ করেছিলেন, সেগুলো ডেড সেল ছিল এবং সেলগুলো দেখতে অনেকটা জেল যেটা হয়, মানে প্রিজনার্সদের যে জেলে রাখা হয় সেই চেম্বার গুলোর মতো দেখতে ছিল, তাই তিনি এটাকে সেল নাম দিয়েছিলেন। সো রবার্ট হুক অ্যাকচুয়ালি কয়েন্ড দ্য টার্ম দ্যাটস কল্ড সেল। নাও উই আর কামিং টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট। আজকে এই যে মাইক্রোস্কোপিক একটা সেল, এত ছোট একটা সেল, এই টাইনি মাইক্রোস্কোপিক সেলকে দেখার জন্য আমার একটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, সেটা তুমি ওই আগের টার্মটা থেকেই বুঝতে পারছো, দ্যাট ইজ কল্ড দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দিয়ে তুমি কিন্তু আলটিমেটলি সেই সেলটাকে দেখতে পারবে। এই মাইক্রোস্কোপের দুটো ক্যাটাগরি আমরা মেইনলি দেখতে পাই, সিম্পল মাইক্রোস্কোপ এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তার মধ্যে সিম্পল মাইক্রোস্কোপ যেটা আছে সেটা ডিসকভার করেছিলেন কিন্তু অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কি করেছিলেন? তিনি অ্যাকচুয়ালি গ্লাস নিয়ে কাজ করতেন এবং আলটিমেটলি তিনি কিন্তু এই সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন। এবং রবার্ট হুক তিনি কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম হু ডিসকভার্ড হুইচ টাইপ অফ মাইক্রোস্কোপ। এবার আমরা চলে আসি, যখন আমরা সিম্পল মাইক্রোস্কোপ বলছি, যখন আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলছি, তাহলে এদের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায় সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। একবার দেখে নাও, এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে সিম্পল ভার্সেস কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তুমি যদি সিম্পল মাইক্রোস্কোপটাকে ভালোভাবে ফলো করো, তুমি কি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে যে এখানে একটা লেন্স রয়েছে, একটাই লেন্স রয়েছে, এবং এটা কি ধরনের লেন্স? এটা কিন্তু কনভেক্স লেন্স। এর একটা পিন লাইক স্ট্রাকচার রয়েছে। আমি ডায়াগ্রামটা ইরেজ করে দিলে তোমরা দেখতে পাবে, এখানে দেখে নেবে একটা পিন লাইক স্ট্রাকচার রয়েছে। এটা ছাড়াও
স্যাম্পলটাকে কাছে এবং দূরে নিয়ে যাওয়ার জন্য একটা ফোকাস নব রয়েছে। আর আরেকটা যেটা মাথায় রাখতে হবে যে স্যাম্পলটাকে ওপরে এবং নিচে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা স্যাম্পল ট্রান্সলেটর রয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি যেটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটাই সেল আছে, সরি একটাই সেল বলছি, একটাই লেন্স রয়েছে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সিম্পল মাইক্রোস্কোপ। এর ম্যাগনিফিকেশন পাওয়ার অনেক কম। কিন্তু আমরা যদি রবার্ট হুকের তৈরি এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখি, এটার মধ্যে আমরা দুটো কিন্তু দেখতে পাবো। প্রথমটা হচ্ছে আইপিস, আরেকটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্সটা স্যাম্পলের কাছে থাকে, এখানে যদি স্যাম্পল রাখা হয়, আর অবভিয়াসলি আইপিসটা আমাদের চোখের কাছে রাখা হয়, যেটা দিয়ে আমরা দেখি। এবং আমাদের একটা এক্সটার্নাল লাইট সোর্সের কিন্তু এখানে দরকার হয়, অয়েল ল্যাম্প তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় দাঁড়ালো? সিম্পল মাইক্রোস্কোপে একটা লেন্স রয়েছে, কনভেক্স লেন্স, আর এখানে কিন্তু দুটো লেন্স রয়েছে। একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, যেটা স্পেসিমেনের কাছে থাকে, আর একটা হচ্ছে আইপিস, যেটা অ্যাকচুয়ালি আমাদের চোখের কাছে থাকে। এবং যে ম্যাগনিফিকেশনটা পাই, সেটা কিন্তু দুটো ম্যাগনিফিকেশনকে মাল্টিপ্লাই করে আমরা পাই। সেটা কিরকম ভাবে পাচ্ছি সেটা আমরা একটু পরে ডিসকাস করে নিচ্ছি। বেসিক জায়গাটা এটাই, একটা লেন্স এবং দুটো লেন্স, এই পার্থক্যটা কিন্তু সিম্পল এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে ডিসকাস করব সেটা ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে যে আজকে আমরা যে মাইক্রোস্কোপ গুলো এতক্ষণ দেখছিলাম, এটা হচ্ছে লিউয়েনহুকের তৈরি করা মাইক্রোস্কোপ। আর এই পার্টে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হুকের তৈরি করা মাইক্রোস্কোপ। এগুলো তো অনেক আগে তৈরি করা মাইক্রোস্কোপ। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মডার্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ। মডার্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি কিরকম দেখতে? তুমি দেখতে পাবে এটার মধ্যে একটা ইনবিল্ট লাইট সোর্স রয়েছে, কিছু কিছুতে থাকে, কিছু কিছুতে থাকে না। বাট দ্য বেসিক থিং যেটা আমরা অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে যে লাইট সোর্সটা এখানে থাকে, আর একটা স্টেজ থাকে যেটার মধ্যে তুমি স্পেসিমেনটাকে রাখবে, গ্লাস লাইটটাকে রাখবে, রেখে সেটাকে দেখবে। এটা ছাড়াও তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা অবজেক্টিভ লেন্স রয়েছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ তাই, আর একটা তোমার আইপিস থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ অকিউলার লেন্স বা আইপিস। এখানে বাই অকিউলার, মানে তুমি দুটো চোখ রেখে তারপর দেখতে পারবে। দ্যাট ইজ দ্য বেসিক থিং উইচ উই আর টকিং অ্যাবাউট। নেক্সট, অ্যাডজাস্টমেন্ট করার জন্য, মানে অ্যাডজাস্টমেন্ট বলতে কি বলতে চাইছি, যে তুমি আজকে এই লেন্স গুলোকে কতটা স্পেসিমেনের কাছে নিয়ে আসবে বা দূরে নিয়ে যাবে, তার জন্য কিন্তু তোমার একটা কোর্স ফোকাস এবং একটা ফাইন ফোকাস রয়েছে। দ্যাট ইজ দ্য বেসিক থিং উইচ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই জায়গাটা কিন্তু দেখতে হবে। তাহলে আমার কি কি পার্ট দেখলাম? একটা দেখলাম আমি অবভিয়াসলি যে তোমার এই এই পার্টটা রয়েছে উইচ ইজ দ্য লাইট সোর্স, আরেকটা রয়েছে স্টেজ, আরেকটা রয়েছে অকিউলার লেন্স, আরেকটা রয়েছে তোমার অবভিয়াসলি যে অবজেক্টিভ লেন্স, আর কোর্স ফোকাস, ফাইন ফোকাস। এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে মডার্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ রয়েছে, এটা ইউজ করে কি আমরা সব ধরনের যে সেলের পার্টস রয়েছে, সেলের ইন্টেরিয়রে কি রয়েছে সবকিছু দেখতে পারি? সাবসেলুলার অর্গানাইজেশন দেখতে পারি? উত্তরটা হচ্ছে না। এর ম্যাগনিফিকেশন এতটা বেশি নয় যে আমি সব ধরনের ম্যাগনিফিকেশন কিন্তু এতে দেখতে পাবো। তাতে আমায় কি করতে হয়? তাতে আমাকে যেটা করতে হয় যে মডার্ন ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা রয়েছে তার উপর কিন্তু আমাকে ফোকাসটা করতে হয়। কিরকম ভাবে? এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমি আমার এই ইমেজটাকে সরিয়ে নিয়ে আসছি নিচের দিকে, তাহলে তোমরা দেখতে পাবে। ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপটা কিন্তু অনেক বড় দেখতে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু অনেক বড় দেখতে, এবং এটাই যদি তোমরা একটা জিনিস অবজার্ভ করার চেষ্টা করো, যে এই ডিভাইসটাই কিন্তু তুমি কোথাও কিন্তু কোনো অকিউলার জায়গা খুঁজে পাবে না যেখানে তুমি দেখতে পাবে। তাহলে সেইটাকে তুমি দেখবে কি করে? তোমাকে দেখার প্রয়োজন নেই, কারণ এটা একটা ইমেজ ফর্মে কোথায় চলে আসবে। আলটিমেটলি তুমি এটাকে একটা ইমেজ ফর্মে এই যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে দেখতে পাবে। এমনই দুটো ইমেজ কিন্তু তোমাদেরকে এই ডায়াগ্রামে দেখানো হয়েছে। সেটা কি রয়েছে? সেটা হচ্ছে যে ওপরের ডায়াগ্রাম এবং নিচের ডায়াগ্রাম। তোমরা কোনো একটা পার্থক্য দেখতে পাচ্ছ? কি পার্থক্য অ্যাকচুয়ালি রয়েছে এদের মধ্যে? এটা তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু সেটা তোমাদের মারাত্মক ভাবে হেল্প করবে। সেটা কি? যে তুমি ওপরের ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে যে এটা একটা 3D ডায়াগ্রাম। 3D ডায়াগ্রাম বলতে যে এটার একটা হাইট, বেস, লেন্থ সবকিছুর পারসেপশন তুমি পাচ্ছ। কিন্তু নিচের ডায়াগ্রামটা যদি তুমি দেখো, এখানে কিন্তু তুমি শুধু লেন্থ আর ব্রেথটা বুঝতে পারছো, হাইট বা ডেপথ কতটা সেটা কিন্তু বুঝতে পারছো না। তাহলে এই দুটো টাইপ অফ ডায়াগ্রাম, দুটো টাইপ অফ ইমেজ কিন্তু তুমি অবটেইন করতে পারো ফ্রম দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ।
ইলেকট্রন মাইক্রোস্কোপ দুটো টাইপের হয়, একটা হচ্ছে সেম বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে টোমোগ্রাফিক ইলেকট্রন মাইক্রোস্কোপ, দ্যাট ইজ দ্য টেম। তাহলে এই যে সেম আর টেম দুটো টাইপ আমি বলছি, SEM সেম এবং TEM টেম, এই যে দুটো টাইপের কথা আমি বলছি, সেই দুটো টাইপ অ্যাকচুয়ালি হাউ দে আর হেল্পিং ইউ। সেম অ্যাকচুয়ালি তোমাকে একটা 3D ইমেজ দিচ্ছে, কিন্তু 2D ইমেজ কে দিচ্ছে টেম, কিন্তু টেম তোমাকে আরো বেটার ম্যাগনিফিকেশন দিচ্ছে, যেটা সেম তোমাকে দিতে পারছে না। তাই দুটো টাইপেরই কিন্তু এখানে সিগনিফিকেন্স রয়েছে। আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপে যেটা আমরা পাই সেই কালারটা কিন্তু ইমেজের মধ্যে থাকে না, কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু লাইট সোর্স ইউজ করে না যে তুমি একটা কালার পাবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ আজকে যেটা ইউজ করে সেটা হচ্ছে ইলেকট্রন বিমস, দ্যাটস ওয়াই উই আর ইউজিং দ্য টার্ম ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো beam of electrons are going and striking there and the contrast is coming out as an image. That is the basic thing which we have to understand. এখানে কিন্তু আমি কোনো কালার দেখতে পাই না, তোমরা উপরের ডায়াগ্রামটায় কালার দেখতে পাচ্ছ, কারণ এটা আর্টিফিশিয়ালি কালার করা হয়েছে বোঝানোর জন্য যে অবজেক্টটা আসলে কি। দ্যাট ইজ দ্য বেসিক থিং which we have to actually understand. এবার যখন আমরা একটা সেলের কনসেপ্ট নিয়ে ডিসকাশন স্টার্ট করি, সেলের কনসেপ্ট নিয়ে ডিসকাশন স্টার্ট করলে কি হয় যে সেলের মধ্যে কি কি রয়েছে, অ্যাকচুয়ালি যে কোনো একটা সেল আজকে তুমি নিয়ে নাও, প্লান্ট সেল নাও, ব্যাকটেরিয়াল সেল নাও বা অ্যানিমেল সেল নাও, সেই সেলের মধ্যে কি কি পার্টস অ্যাকচুয়ালি তোমার থাকতেই হবে, সেটা যদি তুমি ডিসকাশন স্টার্ট করো, তার মধ্যে প্রথম যে পার্টটা থাকতেই হবে সেটা হচ্ছে সেল মেমব্রেন। দ্বিতীয় যে পার্টটা তোমার অবভিয়াসলি থাকতেই হবে সেটা হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম। তাহলে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, এই তিনটে কিন্তু তোমার থাকতেই হবে। তুমি এবার একটু ভালো করে এই ডায়াগ্রামটাকে অবজার্ভ করো, অবজার্ভ করলে দেখতে পাবে এখানে রয়েছে ডায়াগ্রাম এ এবং ডায়াগ্রাম বি, সেল এ এবং সেল বি। সেল এ তে তুমি দেখতে পাচ্ছ যে প্লাজমা মেমব্রেন রয়েছে, সেল এ তে দেখতে পাচ্ছ ডিএনএ রয়েছে, সেল এ তে দেখতে পাচ্ছ সাইটোপ্লাজম রয়েছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এইবার তোমাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে তুমি যদি সেল বিটাকে দেখো, এই তিনটে সাবস্টেন্স কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই তিনটে কম্পোনেন্টস কিন্তু তুমি দেখতে পাচ্ছ, প্লাস তুমি কি দেখতে পাচ্ছ? কিছু অর্গানেলস। কি দেখতে পাচ্ছ? একটা মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। তাহলে এই দুটো টাইপ অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ সেল। একটা সেলের মধ্যে খুব বেসিক কিছু জিনিসপত্র রয়েছে, অন্য সেলটার মধ্যে কিন্তু ওই বেসিক জিনিসপত্র ছাড়াও আরো বেশি কিছু কম্পোনেন্টস রয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এ সেলটাকে আমরা বলি প্রোক্যারিওটিক সেল আর বি সেলটাকে আমরা বলি ইউক্যারিওটিক সেল। এইটা কিন্তু আমাদের নেক্সট পয়েন্ট অফ ডিসকাশন, যে আজকে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। ওকে, আমরা যদি সেই ডিসকাশনটায় আসি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমরা এখানে ভালো করে সেটাকে দেখে নিচ্ছি প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়। প্রোক্যারিওটিক সেল actually consists of just একটা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। তুমি যদি এখানেও ডায়াগ্রামটাকে অবজার্ভ করার চেষ্টা করো, এখানেও তুমি ডায়াগ্রামের মধ্যে দেখতে পাবে যে প্রোক্যারিওটিক সেল তুমি যখন বলছো আলটিমেটলি, তাহলে কি হচ্ছে? প্রোক্যারিওটিক সেল বললেই যে জিনিসটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার এখানে তুমি প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছ, তুমি নিউক্লিয়েড বা ডিএনএ দেখতে পাচ্ছ, আর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ইজ ইট ক্লিয়ার? ওকে, সেটা যদি হয়, এবার যে জিনিসটা বুঝতে হবে যে তুমি যদি একবার ইউক্যারিওটিক সেলের দিকে তাকাও, তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু তোমার সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়েড রয়েছে। এটা ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে আরো কিছু পার্টস, যেমন তুমি এখানে ধরে নাও গলজি অ্যাপারেটাস, ভ্যাকিউল, এগুলো কিন্তু রয়েছে। সো দিস ইজ দ্য বেসিক সিগনিফিকেন্স, যেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রোক্যারিওটিক সেলে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, যেটা আমরা ইউক্যারিওটিক সেলে দেখতে পাচ্ছি, যে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটাকে একটা মেমব্রেন দিয়ে কভার করা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল দেখতে পাচ্ছিলাম না। আবার কোন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল বলতে আজকে মাইটোকন্ড্রিয়া বলো, গলজি অ্যাপারেটাস বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, আরো অনেক কম্পোনেন্টস রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু আরো প্রমিনেন্ট হচ্ছে, যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কারা কারা, মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, আরো আরো যারা রয়েছে, একদম লাইসোজোমস যারা যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাবো না।
এবং যে রাইবোজোমটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি ধরনের রাইবোজোম, যে রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 70S রাইবোজোম ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেলে 80S টাইপ রাইবোজোম দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে 70S 80S এর ব্যাপারটা কি? S represents actually Sydberg unit, SYDBERG, Sydberg unit বা sedimentation coefficient। এটা ডিসাইড করে যে কত তাড়াতাড়ি ও অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগেশন করলে সেডিমেন্ট হয়ে পড়বে। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং, সো দ্যাট ইজ দ্য সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট অর সিডবার্গ ইউনিট। তাহলে বেসিক জায়গাটা কি? আজকে তুমি প্রোক্যারিওটিক সেলের মধ্যে তুমি কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল দেখতে পাবে না, রাইবোসোমটা 70S টাইপ দেখতে পাবে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাবে না। সেই জায়গায় ইউক্যারিওটিক সেলে তুমি নিউক্লিয়ার মেমব্রেন পেয়ে যাচ্ছ, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল পেয়ে যাচ্ছ, রাইবোসোমটাও পেয়ে যাচ্ছ 80S টাইপ। এবার কথাটা হচ্ছে কেন এতটা কমপ্লেক্সিটি একটা ইউক্যারিওটিক সেলে আর এতটা সিম্পল প্রোক্যারিওটিক সেলে? বেসিক্যালি কি হয়, দিস ইজ দ্য কোর্স অফ এভলিউশন ইন বায়োলজি। বায়োলজিতে যখন যখন এভলিউশন হয়েছে তত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্সিটি বেড়েছে। তাহলে যত কমপ্লেক্সিটি বেড়েছে, এবার তোমার কি হচ্ছে, সেই অত ইম্পর্টেন্ট এবং অত ভাস্ট নাম্বার অফ টাস্ককে সিম্পলিফাইড ওয়েতে করার জন্য তুমি কি করেছো, তুমি যে কাজটা করেছো ওটাকে সিম্পলিফাই করার জন্য সেটা হচ্ছে তুমি ওই প্রসেসটাকে ছোট করে দিয়েছো। প্রসেসটাকে কি করে ছোট করে দিয়েছো? কিভাবে? তুমি স্মল কম্পার্টমেন্টে সেটাকে ভাগ করে দিয়েছো, যে এই জায়গায় শুধুমাত্র এই প্রসেসটাই হবে, অন্য জায়গায় শুধুমাত্র ওই প্রসেসটাই হবে, এইভাবে কম্পার্টমেন্ট তৈরি করেছো। সেই জন্যই কিন্তু সেল অর্গানেল গুলোকে তুমি দেখতে পাচ্ছ, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল দেখতে পাচ্ছ ইন কেস অফ ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে সেটা দেখতে পাচ্ছ না। প্রোক্যারিওটিক সেলে তুমি দেখতে পাচ্ছ কিছু স্ট্রাকচার যেমন পিলাস, যেমন ফ্ল্যাজেলাম, এই স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ফ্ল্যাজেলাম লোকোমোটরি অর্গান অ্যান্ড পিলাস অ্যাকচুয়ালি হেল্পস ইন রিপ্রোডাকশন প্রসিডিয়ার। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আজকে বোঝার জন্য। এছাড়াও তুমি যদি ডায়াগ্রামটা দেখো, সাইটোস্কেলিটন বলে একটা পার্ট দেখতে পাবে। সেটা কি? সেটা হচ্ছে যে ডিফারেন্ট নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করছে তোমার সেলের মধ্যে, তোমার সেলের নেটওয়ার্কটাকে আরো রিজিড করছে। দিস আর মেড আপ অফ actin filaments, okay, so there are microtubules, এরকম এই microtubules, actin filaments, সেগুলো মিলে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। দিস ইজ দ্য বেসিক থিং which we have to understand. Okay, এবার আমরা চলে আসছি about the cell theory. Now what do you mean by cell theory? Cell theory actually সেল সম্পর্কে কিছু কনসেপ্ট that is always true, এরকম কিছু কনসেপ্ট প্রোভাইড করেছিলেন কিছু সায়েন্টিস্ট। তারা কারা? তারা হচ্ছে স্লেডেন, Swan and Rudolf Virchow. এই যে স্লেডেন, ওকে, এই যে সোয়ান, ওকে, থমাস স্লেডেন, থিওডোর সোয়ান and Rudolf Virchow, এই যে এরা করেছিলেন, এই যে পস্টুলেট দিয়েছিলেন সেল থিওরি, তার একটা সিগনিফিকেন্স রয়েছে। সিগনিফিকেন্স কি? এটা থেকে আমরা এভলিউশনের একটা কনসেপ্টে কিন্তু আমরা আরাইজ করতে পারি। কি করে? আমি বলে দিচ্ছি, পস্টুলেটস গুলোকে ভালোভাবে ফলো করো। ফার্স্ট পস্টুলেটস হচ্ছে যে কোনো লিভিং অর্গানিজমস হোক না কেন সেটা সেল দিয়েই তৈরি হবে। সো অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেল, দ্যাটস পয়েন্ট নাম্বার 1। সেটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে এটা কিন্তু লাইফের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। সেকেন্ড, আমি যেটা দেখলাম যে সেলটা কিন্তু স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আজকে তুমি সেলটাকে নিচ্ছ, সেটা স্ট্রাকচারাল ইউনিট এবং ফাংশনাল ইউনিট। কিছু কিছু বইতে তোমরা ডিফারেন্স ফর্মে পাবে, যে স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফটা আলাদা পয়েন্ট, functional unit of light টা আলাদা পয়েন্ট, but basically this comes under the single point, যে সেটা structural unit এবং functional unit। এই থার্ড পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে it was added by Rudolf Virchow। Rudolf Virchow কি বললেন? যে all cells are arising from pre-existing cells. In his words, it's omnis cellula e cellula. So what is the meaning of omnis cellula e cellula? মানে কোন সেল নিজে থেকে এভাবে অ্যারাইজ করতে পারে না। একটা নিশ্চয়ই প্রিভিয়াসলি একটা সেল ছিল যার ডিভিশন হয়ে, যার ফিউশন হয়ে সেখান থেকে কিন্তু এই নতুন সেলটা এসেছে। সো অল সেলস আর কামিং ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এবার তুমি প্রশ্ন করতে পারো আমায়, তাহলে এই ইউনিভার্সে যে ফার্স্ট সেলটা এসেছে সেটা কি করে এসেছে? তার জন্য একটা কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ দ্য অরিজিন অফ লাইফ। সেই অরিজিন অফ লাইফ চ্যাপ্টারে কিন্তু আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। এখানে আমাকে যেটা মনে রাখতে হবে, রুডলফ ভার্চাও এর থিওরিটা, যে omnis cellula is cellula, which means all cells are coming out of the pre-existing cells. That is the basic thing which we have to remember.
নেক্সট আমরা চলে আসছি যে কম্পোনেন্ট গুলোর কথা বলেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে তিনটে কম্পোনেন্টের কথা বলেছিলাম। কি কি সেই কম্পোনেন্ট? প্রথম কম্পোনেন্টটা আজকে আমরা ডিসকাস করব এবং সাবসিকুয়েন্ট ক্লাসে আমরা বাকি কম্পোনেন্ট এবং সেল অর্গানেলস গুলোকে নিয়ে কেন একটা সেল ডিভাইড করে, সেল ডিভাইড না করলে তার প্রবলেমটা কি হবে, সেইগুলো কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। ইভেন প্লান্ট সেল, অ্যানিমাল সেলের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমরা সেখানে ডিসকাস করবো। আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের স্ট্রাকচার, সেল মেমব্রেনের ফাংশন, এইগুলো তো আমাদের ডিসকাস করতেই হবে। কিন্তু স্ট্রাকচার যদি আমরা সেল মেমব্রেনে ডিসকাস করতে চাই তাহলে ফার্স্টেই যে পয়েন্টটা এসে আমরা পড়ছি সেটা হচ্ছে যে এর স্ট্রাকচারের সম্পর্কে কিন্তু অনেক মডেল প্রপোজ করা হয়েছিল। তার মধ্যে যে মডেলটা অ্যাকসেপ্টেবল ছিল that was given by Singer and Nicholson. Singer and Nicholson has given it in the year 1972. 1972 তে সিঙ্গার এন্ড নিকোলসন কিন্তু এই মডেলটা দিয়েছিলেন। সেটা কি বলছে? সেটা বলছে যে প্লাজমা মেমব্রেনটা ফ্লুইড মোজাইক মডেলের উপর তৈরি। ফ্লুইড মোজাইক মডেল বলতে তোমরা নিশ্চয়ই একটা সি হিসেবে দেখেছো, সি দেখেছো, তার মধ্যে আইসবার্গ রয়েছে। তাহলে এই যে সিটাকে তোরা কনসিডার করছে লিপিড হিসেবে, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রোটিন গুলো ইন্টিগ্রেটেড রয়েছে, প্রোটিন গুলো আইসবার্গের মতো সেখানে ভেসে বেড়াচ্ছে। তাহলে সিটা হচ্ছে লিপিডের, প্রোটিনটা হচ্ছে আইসবার্গের মতো সেখানে ভেসে বেড়াচ্ছে। সেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারো? এই ডায়াগ্রামটাকে ভালো করে দেখো। ডায়াগ্রামটাকে যদি ভালো করে দেখো তাহলে তুমি এটাকে কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো, দিস ইজ ওয়ান লেয়ার, লিপিড, একটা লিপিড মলিকিউল, দিস ইজ ওয়ান লেয়ার, সো ইটস আ লিপিড বাই লেয়ার। কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কি? অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। উপরের দিকে তোমার রয়েছে হাইড্রোফিলিক হেডটা আর নিচের দিকে রয়েছে হাইড্রোফোবিক টেলটা। এই যে সার্কেলটা তুমি দেখতে পাচ্ছ, এই সার্কেলটা হচ্ছে হাইড্রোফিলিক, আর নিচে যে এই টেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক হেডটা এবং হাইড্রোফোবিক টেলটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তুমি এমন ভাবে এর অ্যারেঞ্জমেন্টটা রাখবে যাতে ওপরের দিকে সবসময় হাইড্রোফিলিক পার্ট থাকে, নিচের দিকেও সবসময় হাইড্রোফিলিক পার্ট থাকে। কেন? কারণ সেল মেমব্রেন তো সব থেকে বাইরে থাকে সেলের। তাহলে সেলের বাইরের দিকেও জল রয়েছে, সেলের ভেতরের দিকেও জল রয়েছে, সাইটোপ্লাজমের দিকেও জল রয়েছে, বাইরের দিকেও জল রয়েছে। তাহলে তোমায় কি করতে হবে প্রবলেমটা সলভ করতে হলে? হাইড্রোফিলিক পার্ট গুলোকে বাইরের দিকে এক্সপোজ রাখতে হবে আর হাইড্রোফিলিক পার্টটাকে ভেতরের দিকেও এক্সপোজ রাখতে হবে। যেটা হাইড্রোফোবিক পার্ট তাহলে এর মধ্যে কিন্তু বাড়ির থাকবে, এই টেলটা কিন্তু ভেতরের দিকে আছে। ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে তোমার ভেতরের দিক। ওকে, এর মধ্যে কিন্তু এই যে লিপিড গুলো রয়েছে মেইনলি এরা ফসফোলিপিড, দে আর মেইনলি ফসফোগ্লিসারাইডস। এর মধ্যে কিন্তু প্রোটিন গুলো ভেসে বেড়াচ্ছে। প্রোটিন গুলো কিরকম হতে পারে? একটা ক্যাটাগরি অফ প্রোটিন হয় যেটা শুধু বাইরের দিকে থাকে বা ভেতরের দিকে থাকে, মানে ওটা কিন্তু সারফেসের মধ্যে থাকে। সো দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য পেরিফেরাল প্রোটিন, কারণ ওটা পেরিফেরিতে লোকেটেড। Is it clear? So the first category is the peripheral protein, যেটা কিন্তু মেমব্রেনের ভেতরে কোথাও যায়নি, বাইরের দিকে রয়েছে। এইটা ধরো এই লাল আমি যেটা ড্র করলাম এই মাত্র, এটা একটা পেরিফেরাল প্রোটিন। এই যে নিচে দেখতে পাচ্ছ লাল আরেকটা ড্র করলাম, এটা একটা পেরিফেরাল প্রোটিন। সো প্রথমটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন অন দ্য এক্সট্রা সেলুলার সাইড, সেলের বাইরের দিকে রয়েছে। আর একটা হচ্ছে অন দ্য সাইটোসোলিক সাইড, মানে সাইটোপ্লাজমের দিকে রয়েছে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। নেক্সট তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রাল প্রোটিনের ব্যাপারটা। সো সেকেন্ড ক্যাটাগরি অফ প্রোটিন ইজ দ্য ইন্টিগ্রাল প্রোটিন। সেখানে কি হচ্ছে? ওটা কিন্তু একদম মেমব্রেনের ভেতর দিয়ে পাস করছে। সো ইট মে বি এক্সপোজ টু বোথ দ্য সাইডস অর ইট মে বি বারিড ইনসাইড দ্য লেয়ার। এটাকেই কিন্তু আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে টু টাইপস অফ প্রোটিনস আমরা পাচ্ছি, একটা ইন্টিগ্রাল প্রোটিন আর একটা কিন্তু পেরিফেরাল প্রোটিন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ কল্ড দ্য ফাংশন অফ দিস সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের কি কি ফাংশন রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেল মেমব্রেন তুমি যদি অবজার্ভ করো তাহলে সেল মেমব্রেনটা কিন্তু সমস্ত সেল কন্টেন্টসটাকে এনক্লোজ করে রেখেছে। মানে কি? মানে হচ্ছে এটাই যে সেল মেমব্রেনটা কি করছে, অ্যাকচুয়ালি আউটসাইডে লোকেটেড। তাহলে ভেতরে যা যা কন্টেন্ট আছে তাকে একটা গার্ড হিসেবে সে কিন্তু রয়েছে। সেলের কিন্তু একটা শেপ প্রোভাইড করছে। শেপ প্রোভাইড করাটা কিন্তু ওর একটা আরেকটা কাজ। এটা হয়ে গেল পয়েন্ট নাম্বার 2। নেক্সট হচ্ছে সেল মেমব্রেনটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। সেল মেমব্রেনটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার, মানে
সেলের কি কি দরকার সেই হিসেবে ও কিন্তু সাবস্টেন্সকে ঢুকতে দেয়। ট্রান্সপোর্ট অফ সার্টেন সাবস্টেন্সেস, এই সার্টেন কথাটা কেন আসছে, কারণ ও কোন সাবস্টেন্সকে ঢুকতে দেবে সেটা ওর কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। আজকে সেল যদি মনে করে যে আমি এই সাবস্টেন্সটাকে ঢুকতে দেবো, ও ঢুকতে দেবে। সেল যদি মনে করে যে না এটা আমার পক্ষে ক্ষতিকর, ও ঢুকতে দেবে না। সো ইট উইল ট্রাই টু প্রিভেন্ট ইট, সো ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। অনেক বইতেই তোমরা লেখা পাবে যে সেল মেমব্রেন ইজ সেমি পারমিয়েবল, কথাটা অ্যাবসলিউটলি রং। সেমি পারমিয়েবল এবং সিলেক্টিভলি পারমিয়েবল এর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে। কি সেই ডিফারেন্স একবার আমরা দেখে নিই। সিলেক্টিভ পারমিয়েবল মানে হচ্ছে, ধরো আজকে একটা সুগার সলিউশন পাস করছে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হলে কি করবে, ও সলিউশনটার মধ্যে থেকে সলভেন্ট পার্টটাকে পাস করতে দেবে, সলিউটটাকে পাস করতে দেবে না, মানে ওয়াটারকে ভেতরে যেতে দেবে কিন্তু সুগারকে ভেতরে যেতে দেবে না। কিন্তু সেল মেমব্রেন কিন্তু এরকম নয়, প্লাজমা মেমব্রেন কিন্তু এরকম নয়। ও কি করে, বেসিক্যালি ও যেটা করে সেটা হচ্ছে যে যদি ওর মনে হয় যে দুজনেরই ঢোকা দরকার, তাহলে দুজনকেই ঢুকতে দেবে সামহাউ অর দি আদার। যদি ওর মনে হয় যে দুজনকেই ঢুকতে দেবে না, তো দুজনকেই ঢুকতে দেবে না। আবার ওর যদি মনে হয় যে সুগারকে ঢুকতে দেবে, ওয়াটারকে ঢুকতে দেবে না, তাহলে সেটাও করতে পারে। আবার যদি মনে হয় ওয়াটারকে ঢুকতে দেবে, সুগারকে ঢুকতে দেবে না, সেটাও করতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ সিলেক্টিভলি পারমিয়েবল, যে ও ডিসাইড করতে পারছে কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না টু সাম এক্সটেন্ট। এবং অবভিয়াসলি সেমি পারমিয়েবল এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। সেমি পারমিয়েবল স্ট্রিক্টলি সলভেন্ট মলিকিউলকে পাস করতে দেবে, আর স্ট্রিক্টলি সলিউট মলিকিউলসকে কিন্তু আটকে দেবে। এটাই কিন্তু আমাদের সেল মেমব্রেনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আজকে আমরা যে পার্টটা ডিসকাস করলাম তাতে কি কি ডিসকাশন হলো। প্রথম পার্ট হচ্ছে যে সেল লাইফের সাথে কিভাবে রিলেটেড, সেলকে কেন আমরা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ বলছি, এবং এট দ্য সেম টাইম আমরা আরো যে জিনিসটা ডিসকাস করলাম সেটা কি, সেটা হচ্ছে যে কম্পোনেন্টস, এসেনশিয়াল কম্পোনেন্টস অফ দ্য সেল কি কি। তার মধ্যে সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটা আমরা ডিসকাস করলাম, এবং আমরা দেখলাম যে প্রোক্যারিওটিক, প্রো কথাটার মানে হচ্ছে প্রিমিটিভ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ইউক্যারিওটিক, ইউ মানে হচ্ছে ট্রু, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। সো ট্রু নিউক্লিয়াস কন্টেইনিং সেল এবং অবভিয়াসলি যে প্রিমিটিভ নিউক্লিয়াস কন্টেইনিং সেলের মধ্যে অ্যাকচুয়ালি কি কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইন্টারেস্টিং টপিক অ্যাবাউট দ্য সেল নিয়ে আমাদের ক্লাসটাকে কিন্তু পুট ফরওয়ার্ড করব। আমাদের সাথে কানেক্টেড থাকতে হলে তোমরা অবভিয়াসলি যেটা করতে পারো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ফিজিক্স গাইড, এবং এট দ্য সেম টাইম তোমরা কিন্তু আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালটা রিসিভ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8910527993। জয়েন করে তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালও কালেক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।